নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে 2016 সালে যে 42,949 প্যানেলে যে নিয়োগ হয়েছিল 2014 সালের টেট থেকে, সেই প্রাইমারি টেট সংক্রান্ত একটি কাট অফ মামলা আজকে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে হিয়ারিং এর জন্য উঠেছিল। তো সেই মামলাটির মূল বিষয় কি ছিল সেটা আমরা জেনে নেব, এবং কেন বিচারপতি বিশ্বজিৎ বসু আজকে মামলা চলাকালীন লাইভ স্ট্রিমিং বন্ধ করতে বাধ্য হলেন সে বিষয়টা আমরা আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই বলি যে আজকে বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে যে মামলাটির হিয়ারিং ছিল, সেই মামলাটির মূল যে পিটিশনারদের বক্তব্য ছিল, সেই বক্তব্যটা হচ্ছে যে 2016 সালে 42,949 প্যানেলে যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন পলিসিটাকে সঠিকভাবে মেনটেন করা হয়নি। তো পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি তিনি বলেন যে 2016 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল, সেই প্রাথমিক শিক্ষক নিয়োগের যে কাট অফ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রকাশ করা হয়েছে, সেই কাট অফের একটি পৃষ্ঠা তিনি বিচারপতিকে দেখান, এবং সেখানে তিনি দেখান যে একজন এসসি ক্যান্ডিডেট তিনি 28.796 এই নাম্বারটি পেয়েছেন, এবং একটি জেনারেল ক্যান্ডিডেট তিনি 25.171 এই নাম্বারটি পেয়েছেন। তো এইখানেই তিনি প্রশ্ন করেন যে একজন এসসি ক্যান্ডিডেট তিনি যদি একজন জেনারেল ক্যান্ডিডেটের থেকে বেশি নম্বর পান, তাহলে তো স্বাভাবিকভাবেই একজন এসসি ক্যান্ডিডেট তার জেনারেল ক্যাটাগরিতে চলে যাওয়ার কথা, কিন্তু সেখানে তিনি এসসি ক্যাটাগরিতে রয়ে গেলেন, ফলত জেনারেল ক্যাটাগরির কাট অফটা কমে গেল, এবং এর ফলে দেখা গেল যে এসসি ক্যাটাগরির কাট অফ বেড়ে গিয়েছে এবং জেনারেল ক্যাটাগরির কাট অফ কমে গিয়েছে, সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সাবরুল 8 রয়েছে সেই সাবরুল 8 মোতাবেক করা হয়নি। তো এইখানে তিনি প্রশ্ন তোলেন যে কেন এমনটা করা হয়েছে। তো সেই সময় বিচারপতি সবকিছু দেখে তিনি মন্তব্য করেন যে হ্যাঁ, এটা ঠিক যে কোনো একজন এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তিনি যদি জেনারেল ক্যাটাগরির কাট অফকে অতিক্রম করে যান, তাহলে তিনি কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই ঢুকে যাবেন, অর্থাৎ তাকে কিন্তু জেনারেল হিসেবেই ট্রিট করতে হবে, এটাই হচ্ছে রুল। কিন্তু তিনি একটা প্রশ্ন তোলেন যে যেহেতু এই রিক্রুটমেন্ট প্রসেসটা দীর্ঘদিন আগেই হয়ে গিয়েছে এবং এখানে বহু সংখ্যক ক্যান্ডিডেট তাদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, তো সেইখানে এই মুহূর্তে এই প্রশ্ন উত্থাপন করার ফলে এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়াবে। তো সেখানে পর্ষদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন কৌশিক চৌধুরী মহাশয়, পর্ষদের আজকে যিনি প্রধান আইনজীবী বা মূল আইনজীবী তিনি কিন্তু আজকে উপস্থিত ছিলেন না। তো যাই হোক, কৌশিক চৌধুরী মহাশয় তিনি কিন্তু একটা কাউন্টার আর্গুমেন্ট করেন। তিনি বলেন যে 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে তার এগেনস্টে এতদিন কেস না করে হঠাৎ আজকে 2024 সালে এই রিজার্ভেশন পলিসি ভায়োলেট বা কাট অফ যে ভায়োলেট সেই বিষয়ে কেন মামলা করা হলো। তো সেই সময় কিন্তু দিব্যেন্দুবাবু বলেন যে সেটা ঠিক আছে, এতদিন পরে মামলা করা হয়েছে কারণ আমাদের এটা বুঝে উঠতে সময় লেগেছে, কিন্তু এই যে কাট অফ ভায়োলেট হয়েছে এর জন্য তো আর ক্যান্ডিডেটরা সাফার করতে পারে না, কারণ এখানে তো ক্যান্ডিডেটদের কোনো ভুল নেই। কারণ এখানে যদি যেসব এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা যদি কাট অফ মার্কস ক্রস করে গিয়ে জেনারেলে ঢুকে যেতে পারতেন, তাহলে কিন্তু এই জেনারেল ক্যাটাগরির যারা লো কাট অফের ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু বাদ হয়ে যেতেন, এবং সেই জায়গায় কিন্তু বেশ কিছু এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেতে পারত। তো বিচারপতি সেই সময় বলেন যে এই যে প্রসঙ্গটি এখন উঠছে বা এটা যেটা দেখা যাচ্ছে, এতে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট যে পলিসি সেই রিক্রুটমেন্ট পলিসি এর দ্বারা কিন্তু ডিস্টার্ব হবে। তো এর ফলে তিনি একটা মন্তব্য করেন যে ইট উইল লিড টু ক্যান্সেলেশন অফ এন্টায়ার প্যানেল, অর্থাৎ তিনি কিন্তু এটা বললেন যে এটা এমন একটা প্রসঙ্গ যেটা সার্বিকভাবে যদি মান্যতা পায় তাহলে কিন্তু সমগ্র প্যানেলটা বাতিল করতে আদালত বাধ্য হবে। এরপরে বিচারপতি পিটিশনারদের আইনজীবীকে জিজ্ঞাসা করেন যে এটা তো একটা ইরেগুলারিটিস গেল, এরপরে আর কি কি আপনাদের অভিযোগ আছে। তো পিটিশনারদের আইনজীবী তিনি বলেন যে স্যার, 2016 সালে রিক্রুটমেন্ট হওয়া 42,949 যে প্যানেল, সেই প্যানেল কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। তোমরা কিন্তু সকলেই জানো যে সেই 42,949 প্যানেল কিন্তু আজ পর্যন্ত পর্ষদ প্রকাশ করেনি, এবং এর যুক্তি হিসেবে তারা যেটা বলতে চেয়েছে যে এই প্যানেল প্রকাশ করলে নাকি যারা চাকরি পেয়েছে তাদের নাকি সম্মানহানি হবে। ঠিক এইরকমই একটা যুক্তি এর আগে এরা 9-10 রিক্রুটমেন্টও দেখিয়েছিল। এরা বলেছিল যে ইন্টারভিউর আগে যদি রিটেনের মার্কস পাবলিশ করা হয় তাহলে নাকি ইন্টারভিউতে তার প্রভাব পড়বে। আদালত যেখানে বলছে যে হ্যাঁ, ইন্টারভিউর আগে রিটেনের মার্কসটা পাবলিশ করা হোক স্বচ্ছতার স্বার্থে, সেখানে কিন্তু তারা ইন্টারভিউর আগে রিটেনের মার্কস পাবলিশ করেনি, এবং তারা যুক্তি হিসেবে বলছে যে রিটেনের মার্কস পাবলিশ করলে সেই মার্কসটা নাকি ইন্টারভিউয়াররা দেখে নেবে, অর্থাৎ যারা ইন্টারভিউ নেবে তারা নাকি ক্যান্ডিডেটদের সেই মার্ক দেখে নেবে, এবং সেই মার্কস অনুযায়ী ক্যান্ডিডেটদের উপর তাদের আর কি মনোভাব প্রতিফলিত হবে। অর্থাৎ দেখা যাচ্ছে কেউ হয়তো রিটেনে বেশি মার্কস পেয়েছে, তাকে হয়তো মানে ইন্টারভিউ যারা নেবে তারা হয়তো বেশি মার্কস দিয়ে দেবে, এইরকম একটা যুক্তি তারা দেখিয়েছে, এবং সেই যুক্তি আদালতে মান্যতাও পেয়ে গেছে। তো কী করে এইসব ভুলভাল যুক্তি মান্যতা পেয়ে যায় আমার জানা নেই বন্ধুরা। তো যাই হোক,
তখন তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পর্ষদের আইনজীবী তিনি বলেন, এটা যেহেতু ডিভিশনে এখনো মামলা চলছে তাই তার উপরেই কিন্তু এই বিষয়টা নির্ভর করছে। তো তখন কিন্তু পিটিশনারদের আইনজীবী তিনি বলেন যে না, সোহমবাবুর মামলাটা কিন্তু সম্পূর্ণ অন্য মামলা এবং আমরা যে প্যানেলের কথা বলছি সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। তো বিচারপতি তখন বলেন যে এছাড়া আপনাদের আর কি বলার আছে। তখন পিটিশনারদের আইনজীবী বলেন যে স্যার, আমরা যে আরটিআই করছি সেই আরটিআই এর ফলে যে টেট ওএমআর আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা ডিজিটাল ডাটা দেওয়া হচ্ছে, যে ডিজিটাল ডাটাতে ইনভিজিলেটরের সাইন নেই। তো তখন কিন্তু পর্ষদের আইনজীবী যিনি ছিলেন তিনি বলেন যে কিন্তু আমরা একটা সময় 500 টাকার বিনিময়ে একটা আপিল করতে বলেছিলাম, যে যারা যারা তাদের ওএমআর শিট চান তারা একটা আপিল করবেন, তাহলে সেই সময় কেন আপনারা আপিল করেননি। তো এই বক্তব্য শোনার পরে বিচারপতি একটি মন্তব্য করেন, তিনি বলেন যে তার মানে এর আগের যিনি চেয়ারম্যান ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের, তিনি এই সব কর্মকাণ্ড করে গিয়েছেন, অর্থাৎ এই ওএমআর শিটগুলো যে নষ্ট করে দেওয়া এবং এইভাবে যে দুর্নীতিগুলো সেগুলো তিনিই করে গেছেন। তখন পিটিশনারদের আইনজীবী তিনি বলেন যে হ্যাঁ স্যার, এটা ঠিক, কিন্তু এর ফলে পিটিশনাররা তো আর সাফারার হতে পারে না, তারা কেন সাফার করবে। তো এরপরেই আরেকটি প্রসঙ্গ উঠে আসে, সেটা হচ্ছে আরসি কেসের প্রসঙ্গ। সেই আরসি কেসের প্রসঙ্গ সূত্র ধরে বিচারপতি একটি মন্তব্য করেন, তিনি বলেন এই আরসি কেসের সঙ্গে কিন্তু অ্যাডিশনাল 5% প্যানেল এবং এটার সঙ্গে প্রায় সম্পূর্ণ বিষয়টাই জড়িয়ে রয়েছে। তো এই আরসি কেসটা শুনানির বিষয়ে বিচারপতি বিস্তারিত জানতে চান এবং তিনি মন্তব্য করেন যে এই যে কেসগুলো, এই যে অ্যাডিশনাল 5% কেস, এই সমস্ত কেস এগুলো কিন্তু একে অপরের সঙ্গে লিঙ্কড হয়ে রয়েছে। তো তিনি বলেন যে যদি বাদ দিতে হয়, যেখানে যেখানে এই পলিসি ভায়োলেট হয়েছে তার সমস্ত রিক্রুটমেন্টটাকেই কিন্তু বাদ দিতে হবে। তো তখন পিটিশনারদের আইনজীবী বলেন যে হ্যাঁ স্যার, আমাদের কিন্তু অরিজিনাল ওএমআর শিট প্রোভাইড করা হয়নি, তাহলে আমরা কিছুটা ট্যালি করে নিতে পারতাম বা আমরা বুঝতে পারতাম যে কোথায় গন্ডগোল হচ্ছে, তারা আদৌ সঠিক তথ্য দিচ্ছে কিনা আমরা জানি না। তো এরপরেই কিন্তু পর্ষদের আইনজীবী তিনি বলেন যে হ্যাঁ স্যার, যা কিছু হয়েছে সেটা কিন্তু পূর্ববর্তী যিনি চেয়ারম্যান ছিলেন তার সময় হয়েছে এবং সেই সব বিষয় নিয়ে এখন এতদিন পরে মামলা করার কোনো মানে হয় না। তো এরপরে কিন্তু আবারও পিটিশনারদের আইনজীবী তিনি বলেন যে যেখানে ভুল প্রমাণ হয়েছে সেখানে কোনো মতেই পিটিশনাররা সাফারার হতে পারে না, যেখানে এত বড় ভুল ধরা পড়েছে সেটা কিন্তু একটা প্রতিকার হওয়া উচিত। তখন বিচারপতি বলেন যে এখানে আর প্রতিকারের কি রাস্তা থাকতে পারে, এখানে আদার কি রাস্তা রয়েছে। তখন পিটিশনারদের যিনি আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি বাবু তিনি বলেন যে এর আরেকটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে এন্টায়ার প্যানেল কিন্তু এখানে বাতিল হতে পারে, সেটা করা যেতে পারে, যে যেহেতু অনিয়ম হয়েছে, ইরেগুলারিটিস আছে, সেটা দেখে সমগ্র প্যানেলটাকে বাতিল করা যেতে পারে। তো এই সময় কিন্তু পর্ষদের আইনজীবী তিনিও প্রতিবাদ জানাতে থাকেন। তো এই মুহূর্তে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি এই উত্তেজক মুহূর্তে দেখা যায় যে কিছু একটা ইশারা করেন এবং সেই সময় কিন্তু লাইভ স্ট্রিমিংটা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এই লাইভ স্ট্রিমিং চলাকালীন সময় যেটুকু শুনানি হয়েছে তার মধ্যে দিয়ে বোঝা গেছে বিচারপতি কিন্তু আপাতভাবে চাইছেন না যে এই 42,949-এর যে প্যানেল যারা রিক্রুটমেন্ট হয়ে দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের প্যানেলটাকে বাতিল করতে। কিন্তু এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে যারা চাকরি পেয়েছেন তারা তো আর প্যানেল তৈরি করেননি, সেক্ষেত্রে তারাও কিন্তু কোনোভাবে দোষী নয়, তাই প্যানেল থেকে বাদ দিলে যেমন তাদের অধিকার খর্ব করা হবে। দ্বিতীয় কথা, প্যানেলে যেহেতু রিজার্ভেশন পলিসি ভায়োলেট করা হয়েছে সেহেতু প্যানেলটাকে টিকিয়ে রাখাটাও কিন্তু মুশকিল, আইনত সেই প্যানেল কিন্তু টিকিয়ে রাখাটাও একটু কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এই সময় বিচারপতি কি করবেন সেটা কিন্তু বিচারপতির পক্ষেই বলা সম্ভব এবং তিনি সব দিক ভেবেই নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। এবং অপরপক্ষে যারা পিটিশনার রয়েছেন তারাও কিন্তু বঞ্চিত হয়েছেন, যেসব এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, সংরক্ষিত শ্রেণীর যেসব ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তারা যদি বেশি নাম্বার পেয়ে থাকেন, তারা যদি জেনারেলে ট্রান্সফার হয়ে যান তাহলে কিন্তু সংরক্ষিত শ্রেণীর ক্যাটাগরিতে অনেক ভ্যাকান্সি বাড়বে এবং সেখানে কিন্তু নিয়োগের সুযোগ রয়েছে। কিন্তু যেহেতু এটা প্যানেল এক্সপায়ার করে গিয়েছে তো সেইখানে এখন নিয়োগ সম্ভব কিনা সেটাও একটা জটিল বিষয়। তো দেখা যাক আগামী রিক্রুটমেন্টে কি হয়। তবে পর্ষদের পক্ষ থেকে অবশ্যই এই যে ডিলে করে কেসটা করা হয়েছে, অর্থাৎ 2016 মামলা 2024-এ কেস করা হয়েছে, তো মামলার মেনটেনেবিলিটির ব্যাপারটা কিন্তু তারা অবশ্যই তুলে ধরবেন, সেটা কি করে এখন মেনটেনেবিলিটি রক্ষা করা যায় সেই বিষয়ে। তো দেখা যাক বন্ধুরা আগামী হিয়ারিংয়ে কি হয় সেই বিষয়ে আপডেট তোমাদের নিশ্চয়ই জানাবো। তো এখনকার জন্য এটুকুই রইল ভিডিওটি, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।